প্রত্যেক বছর আপনার টাকার মান আপনিই হারাচ্ছেন, বাট আপনি তো কাউকে দিয়ে দিচ্ছেন না। তাহলে কার পকেটে এবং কোন গোষ্ঠীর পকেটে গেল আপনার সেই টাকাটা, আপনার টাকাটা? 1 বছর পরে যখন আপনি এই টাকাটা উঠাবেন, দেখতে পাবেন আপনি ওই টাকাটা ঠিকই পাবেন, বাট দেখতে পাবেন মানটা অনেক কমে আসছে। তাহলে ওই মানটা কেন কমলো এবং কোন গোষ্ঠী আর কার পকেটে কারা খাচ্ছে আমার টাকা? সালাম আলাইকুম রহমতুল্লাহ। মনে করেন আজকে আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন। দেন আপনি 1 বছর পর যখন ওই টাকাটা উঠাতে যাবেন, তখন দেখতে পাবেন আপনি 1 লক্ষ টাকা ঠিকই পাবেন। 1 লক্ষ টাকা ঠিকই পাবেন, বাট ওই টাকাটার মান এসে দাঁড়াবে 92, 93, 95 হাজার টাকা, অর্থাৎ প্রায় 5 থেকে 7 হাজার টাকার মতো একটি গ্যাপ হয়ে যাবে, মানের গ্যাপ। সো প্রশ্নটা হচ্ছে যে এই যে আমার টাকা, আমার 1 লক্ষ টাকা থেকে এই যে 5 থেকে 7 হাজার টাকার মানটা কমে গেল, এই মানটা কমার ফলে কোন গোষ্ঠী, কোন লোকের পকেটে আমার এই মানটা গেল এবং আমার টাকার মান কেন যাবে? এখানে আমার তো কোনো দোষ নেই। আমি কি করেছি? আমার টাকার মান কেন কমবে? এই যে আমার টাকার মান, এই আমার টাকার মান কমার পেছনে মূলত রয়েছে কিছু বিষয়। সেই বিষয়গুলোর বোঝার আগে মূলত কিছু বিষয় জানতে হবে। সেইগুলো হচ্ছে জাকাত কি, সুদ কি, এবং এই যে আমার টাকা, এই টাকাটা আমি পেলাম কিভাবে, কারা তৈরি করেছে মূলত এই টাকাটা। সো জাকাত মূলত কি? মনে করুন আমার কাছে 20 টাকা আছে, এবার আমি 10 টাকা সেখান থেকে জাকাত দিয়ে দিলাম, সুতরাং আমি ওই টাকাটা কিন্তু আর নিব না তার কাছ থেকে, শেষ। এবার আমার কাছে মনে করুন 20 টাকা আছে, আমি আবারও 10 টাকা করে দিয়ে দিলাম, সুদে আবার আমি ফেরত নেব, সুতরাং আমি তাকে 10 টাকা দিচ্ছি, সে আমাকে 12 টাকা দিবে, অর্থাৎ 10 টাকার উপরে 2 টাকা সুদ, মানে সে আমাকে 12 টাকা ফেরত দেবে। কিন্তু আমি তো তাকে দিয়েছি তো 10 টাকা, কিন্তু সেই 2 টাকা পাবে কোথা থেকে? কোথা থেকে পাবে সেই 2 টাকা? কারণ সে, তার কাছে তো 2 টাকা নাই। আমি তো দিছি তাকে মাত্র 10 টাকা। যখন সে ওই 2 টাকা জোগাড় করতে যায়, যখন সে ওই 2 টাকা আবার আমাকে দেবার জন্য আনতে যায়, তখনই মূলত ঝামেলাটা হয়। ঠিক এই প্রসেসটা ধরেই আমার টাকার মানটা দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে সুদ। যদি আপনি আজ বাংলাদেশের কারেন্সি, অর্থাৎ বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা, এখানে টাকা আছে, এটা কেটে আপনি গোল্ড বসিয়ে দিলেন, তো যতদিন আপনার সুদটা না উঠবে আপনার টাকার মান কমতেই থাকবে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আপনার এই টাকাটা চলে যাবে আস্তে আস্তে। এবার মূলত টাকার মানটা কিভাবে কমছে, মনে করুন, আচ্ছা একটা উদাহরণ দিলে সব থেকে ভালো হয়। যে যে জিনিসটা সমাজে সব থেকে কম, অর্থাৎ সমাজে ওই জিনিসটা তেমন বেশি আকারে নাই, দেখবেন ওই জিনিসটার মূল্য সব থেকে বেশি, এবং যে জিনিসটা সব থেকে বেশি তার মূল্য একেবারে নাই বললেই চলা যায়। যেমন মানুষের, যদি মানুষ বাঁচতে হয়, তো মানুষের কিছু বিষয়ে দরকারি: আলো, বাতাস, পানি। কিন্তু এই বিষয়গুলোর মূল্য কোথায়? বাতাস তো হিউজ পরিমাণ আছে, মূল্য নেই। আলো, মূল্য নেই। পানি, মূল্য নেই। বাট এইগুলোই কিন্তু মানুষের বাঁচানোর জন্য সব থেকে মূল বিষয়। তারপরে সব থেকে দামি বস্তু প্লাটিনাম, খুবই অল্প পরিমাণে আছে, সুতরাং এর মূল্য তত বেশি। ডায়মন্ড খুবই অল্প পরিমাণে আছে, সুতরাং এর মূল্য তত বেশি। গোল্ড খুবই, মানে স্বাভাবিক অনুপাতে খুবই অল্প পরিমাণে আছে, সুতরাং এর মূল্য তত বেশি। মানে আপনার যে জিনিসটা কম, অর্থাৎ অল্প, ওই জিনিসটা মূল্য সব থেকে বেশি। এবার আসুন, যদি টাকাটা অল্প থাকে সুতরাং ওর মান বেশি, যদি টাকাটা হিউজ পরিমাণে হয় সুতরাং ওর মান কম, ধীরে ধীরে কমে যাবে। এবার দেখুন, যখন আমি সুদ দিলাম, মানে আমার টাকাটা কিভাবে বাড়ছে এবং সেই বাড়ার ফলে কিভাবে আমার মানটা কমে যাচ্ছে, এই বিষয়টা বোঝা যাবে একটাই উপায় ধরে, যখন আমি সুদ দিলাম কাউকে। সো আমি 10 টাকা সুদ দিয়ে, মানে 10 টাকা দিলাম, সে আমাকে 12 টাকা দিবে, সুদের বিষয়টা তো এরকম। এবার যখন সে আমাকে 12 টাকা দিতে যাবে, তখনই তো তার টাকাটা বাড়াতে হবে। বাড়াতে আস্তে আস্তে জিনিসটা কমে যাবে, অর্থাৎ টাকার মূল্যটা কমে যাবে। কিভাবে? এবং টাকাটা যে দিলাম শুধুমাত্র সুদ, এটা কিন্তু শুধু সুদই হিসেবেই ক্ষান্ত থাকে না, এটা কিন্তু ধীরে ধীরে চক্রবৃদ্ধি হয়। এবার কি হয়? এবার চক্রবৃদ্ধি কি? এই কাগজটাকে আমি এই 2বার ভাঁজ করলাম। আচ্ছা, চক্রবৃদ্ধিটা হচ্ছে এভাবে: আমি এই 2বার ভাঁজ করলাম, পরের বার 2টাকে আবার ভাঁজ করলাম, হলো 4, এটাকে আবার ভাঁজ করলাম, হলো 8, আবার দিলাম, হলো কত? 16। মানে এভাবেই চক্রবৃদ্ধিটা বাড়তে থাকে, এবং সেই বাড়ার ফলশ্রুতিতে সে যখন টাকাটা বাড়াতে যায়, টাকার যে হিউজ অ্যামাউন্টটা বাড়ে, যার ফলশ্রুতিতে মূল্যটা কমে। এবং এই মূল্যটা কমার ফলে কোন গোষ্ঠীর কাছে যাচ্ছে? অবশ্যই ধরতে পেরেছেন, যারা টাকাটা দ্রুত ছাপায়, যারা মানি প্রিন্টার যে গ্রুপটা, তাদের কাছে আমার টাকার মূল্যটা চলে যাচ্ছে। এখানে আমি এদেরকে শুধুমাত্র যে অন্য কিছু বলবো তা না, আমি এদেরকে ডাকাতও বলি, কারণ আমি যে জিনিসটা দিচ্ছি না,
এবং আমি এখান থেকে জানতেও পারছি না যে আমার যে বিষয়, আমার যে মান, আমার যে টাকাটা তাদের কাছে চলে যাচ্ছে। সুতরাং এটা কি হিসেবে? ডাকাতি হিসেবেই তো ধরা যায়। মানে মূল বিষয়টা হচ্ছে যতদিন সুদ থাকবে ততদিন কিন্তু আপনার টাকার মান কমবে। যতদিন সুদ থাকবে আপনি টাকা হিসেবে গোল্ড আনেন আমাদের কারেন্সি হিসেবে, আপনার গোল্ডের মানও কমে যাবে। স্বাভাবিক বিষয়। মানে সুদ আছে, আপনার টাকার মান কমবে। সুদ নাই, আপনি ভালো হিসেবে থাকতে পারবেন। ঠিক এই কারণে আল্লাহ এবং রাসূল এই বিষয়টাই বলেছে যে সুদখোরের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং সুদখোর কিয়ামতের দিন পাগল হিসেবে উঠবে। সো এই বিষয়গুলো কেন বলেছে? কারণ সুদ তো অ্যাবসলিউটলি আমাদের জন্য সবথেকে খারাপ একটি বিষয়। এবার কেন? অ্যারিস্টটলও বলেছে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেও বলেছে যে সুদ সমাজের জন্য খারাপ একটি কনসেপ্ট, খারাপ একটি বিষয়, খুবই ক্ষতিকর। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, সমস্ত খলিফারা বলেছেন। কেন বলেছেন? এবং আল্লাহ কিন্তু বারবার বলেছেন যে সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। তিনি কিন্তু বলেন নাই যে তোমরা টাকা বাদ দিয়ে গোল্ড নিয়ে আসো। তিনি শুধু বলেছেন সুদ ছেড়ে দাও। অর্থাৎ সুদই হচ্ছে মূলত সবথেকে বড় সমস্যা। যতদিন সুদ না যাবে কিছুই ভালো হবে না। যতদিন সুদ না যাবে আপনি আপনার যে চেইন ঠিকভাবে চালাতে পারবেন না। এটাই হচ্ছে মূল সত্য। এটাই হচ্ছে মূলত বাস্তব। নতুবা কেন আল্লাহ এবং রাসূল শুধু সুদের বিরুদ্ধেই বলেছেন? তিনি তো বলতে পারতেন যে তোমার টাকাটা মানে ক্যাশ যেটা আছে, ভিজিবল ক্যাশ অথবা ইনভিজিবল ক্যাশ অথবা ইলেকট্রিক মানি অথবা ক্রিপ্টোকারেন্সি যাই হোক, তোমরা এগুলো ছেড়ে জাস্ট গোল্ড নিয়ে আসো। তিনি কিন্তু শুধু গোল্ড আনতে বলেননি। তিনি বলছেন জাস্ট তোমরা সুদ ছেড়ে দাও। এবং সেই মুসা আলাইহিস সালামের জামানার হতেই বলেছে তোমরা জাস্ট সুদ ছেড়ে দাও। সুদ ছাড়বে মানে সমস্ত কিছুর সমাধান। সুদ আছে মানে সমস্ত কিছু শেষ। এটাই হচ্ছে মূল বিষয়।